মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। কি ব্যাপার চাচা? শুনলাম বিয়া করতেছো নাকি? শুনলাম মানে তুই জানিস না? না মানে একটু দুষ্টামি করলাম। তা চাচি নিয়ে উঠবা কই? উঠবো কোথায় মানে? বাসায় উঠবো। বাসায় তো উঠবা মানে কোন রুমে উঠবা? আমার রুমে এরকম বারান্দায় বসে দুজন একসাথে কফি খাবো, বাতাস খাবো, খোলা জায়গা, চমৎকার লাগবে। বারান্দা একসাথে বসে কফি খাবা, এই কফি খাওয়া না এগুলা শেষ বয়সে মানায়, এই রোমান্টিসিজম শুরুর দিকে মানাবে না। তাছাড়া চাচিকে তুমি আনবা, চাচির তো একটা প্রাইভেসি দরকার, তোমাদের একটা নিজস্ব রুম থাকবে, একটা অ্যাটাচ বাথরুম থাকবে। আর তাছাড়া এই সময়টা তো অ্যাটাচ বাথরুমের খুব দরকারি, মানে যখন তখন তোমরা যাইতে পারবা, তাই না? আর তো একটা ড্রেসিং টেবিল কিনবা, আলমারি কিনবা, এগুলো দরকার জন্য রুম দরকার তো তোমার। সেই জন্য কি অ্যাটাচ বাথরুমের জন্য বাথরুমে গিয়ে থাকতে হবে নাকি? না না, বাথরুমে কেন থাকবা? লজ্জা পাওয়ার কিছু নাই। তো আমি যেটা প্ল্যান করলাম, আমি আমার রুমটা ছেড়ে দেবো। তুই রুম ছেড়ে দিবি? ইসাক আছে না বাটুল? ইসাক ওর মতো একটা গর্দ বই থাকবো এই জায়গায়। আর আমি আমার কথা ভাইবো না, আমি যে একটা কালো ডিভাইন আছে, কালো ডিভাইন আমার খুব প্রিয়, ওটা আমার বুকটুক আছে। না না না, ওখানে ঘুমানো যাবে না। আরে শোনো, এইটা একটা সময় উচিত না, ইসাকের কাছ থেকে আমি আলাদা হয়নি, এই টাইমে আমি ওর কাছ থেকে আলাদা হয়নি। ওর মতো থাকবো, আমি আমার মতো থাকবো। আর তো খুব বুঝি, তুমি আমার রুমে থাকবা, চাচি না, কোনো টেনশন নেই, ঠিক আছে? চলো। তুই আলমারি খুলছিস কেন আমাদের? দেখো না কি এলোমেলো তোমাদের আলমারিটা, নোংরা। আমাকে বললেই তো হয়, মাঝে মধ্যে আমি গুছিয়ে দিতে পারি। আয় এদিকে আয়। আলমারি লাগা, এই যে লাগা, এদিকে আয়। গত 5 বছরেও তো তোকে দেখলাম না, তুই এসে আমাদের রুমে একটা সুতা এখান থেকে এখানে নিয়েছিস। হঠাৎ করে তোমার এরকম গোছানো ব্যায়াম শুরু হলো কেন? আমি কি সবসময় মানে কোন মতলব নিয়ে তো আসিনি, তোমার তো সেটাই মনে হচ্ছে। আসলে তো এমন কিছু না, আমি আমার ইচ্ছা করে না মাঝে মধ্যে আমাদের ঘর নোংরা থাকলে একটু গুছায় দেই। আমি তো একটা মেয়ে না, বাড়ির একটা মেয়ের একটা দায়িত্ব তো আছে। তুই মাছি, মাছির মতো মিষ্টি যতই দূরে রাখা হোক না কেন, মাছি ঘুরে ঘুরে ভন ভন করে মিষ্টির কাছে যায়। তুই মাছিও ভন 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 করে ঘুরে মোবাইলের কাছে আসতে চাস। না মোবাইল না, মোবাইল। আচ্ছা এই ড্রয়ারটার চাবি কই? একটা চাবি আমার কাছে, আরেকটা চাবি পারভেজ আমিনের কাছে।
ভাইয়া ড্রয়ারটা একটু খোলো না, মোবাইলটা একটু দাও না। মোবাইলটার জন্য আমার কেমন অস্থির লাগে, দম বন্ধ লাগে, মনে হয় কি আমার কাছে কি যেন নাই। দাও না একটু চাবিটা। এটা খুলতে তো তুমি পারবা না। চাবি দিয়ে যখনই ড্রয়ারটা খুলি তখনই তোমার মোবাইলটা জলে নিভে, জলে নিভে। তুমি মানুষটা এতটুকু, মোবাইলটা এতটুকু কেন? হ্যাঁ ভাইয়া তোমার কাছে তো একটা চাবি আছে না? ভাইয়া মোবাইলটা একটু দাও না, এটা খুলে। ছোট লোক, তোকে তো আমি চাবি দিবই না। তুই যেমন একটা ছিচকা চোর ছোট লোক, পারভেজও একটা ছিচকা চোর ছোট লোক। এক ছিচকা ছোট লোক চোর আরেক ছিচকা ছোট লোক চোরের কাছ থেকে চাবি এনে মোবাইল নিয়ে যাবে। এখন আপাতত এখান থেকে যেতে পারো, না হলে যাও, শুনতাম তোমরা এই কদিন আমাকে এত বকতো এত বকতো, তোমাদের বকা শুনতে শুনতে আমি বড় হয়ে গেছি। কানে শুনি না, যতটুকু শ্রবণ শক্তি ছিল গেছে। আবার বড় বড় কথা কস, একটা থাবর মেরে 23টা তোর হাতে ধরে দেবো। মারো, মারবাই তো, মারবা না? কারণ আমাকে বকতে বকতে তো তোমাদের বকার স্টক শেষ, এখন তো গায়ে হাত তুলবা, এটাই তো বাকি আছে। আর আমি তো ছোট, আমার এই কয়টাই দাঁত আছে, 25টা দাঁত নাই, ঠিক আছে? ফেলাই দিবা, ফেলো। ছাড়ো, ব্যথা পাই। তুমি তুমি আমার থেকে মাত্র 5 বছরের বড়, মাত্র 5 বছর, ঠিক আছে? আর তুমি এমন একটা ভাব করো যেন তুমি আব্বুর সমান হয়ে গেছো। আমার এই বাসায় তো 2টা বাবা, আর বড়টা হচ্ছে বাবা আর একটা হচ্ছে তুমি। বাবা আমার সাথে এরকম করো না, তুমি আমার সাথে যে এরকম করো। তোর কি চাস তুই? তোর কান্দে হাত দিয়ে মেরে হাঁটবো? সেটা তো বলি নাই, কিন্তু আমি তো এবার সবার ছোট, তাই না? আমাকে তো তোমরা সবাই আদর করবা, স্নেহ করবা, বুঝাবা। আমি ভুল করতেই পারি, তাই না? মানুষ মাত্রই ভুল করে, তার মানে তো এই না যে তাকে সারাক্ষণ বকার উপর রাখতে হবে। আর আমার তো এখন 18 বছর হয় না, আমি তো এখন ছোট। ছোটরাই তো ভুল করবে, তাই না? বারবার ভুল করবে, তোমরা বারবার বুঝাবা, বারবার ভুল করবে, তোমরা মাফ করবা, এইভাবেই তো। আর তার উপরে তোমরা কি করো? সবসময় খালি বকার উপরে রাখো। এত বকলে কি ভালো লাগে বলো? তোমার আদর দিয়ে দেখা গেছে একটা বান্দরের নাম, তুমি কান্দে উঠে যাও। আর শোন, নেড়া বেলতলা একবার যা, তুই চাস যে বারবার তোরে ছাইরা দিলেই তুই বারবার যে প্রেম করস। দেখছো, সবসময় এমনই করো আমার সাথে। যাই হোক, আমরা যে তোরা আদর করে ঠিক তা না। এটা কার ফোন? এ নাও শর্ত। তুমি এভরি মান্থ 1 GB করে ইন্টারনেটের ডাটা পাবা, আর পার ডে 20 টাকা পাবা মোবাইলে কথা বলার জন্য, ঠিক আছে? আর সবচেয়ে বড় শর্ত হলো এটা একটা পোস্টপেড সিম ভরা, এর আইডি এবং পাসওয়ার্ড আমার কাছে। আমি পিসিতে বসে দেখতে পারবো তুমি কার কার সাথে কথা বলো, কে কে তোমাকে টেক্সট পাঠায়, সব কিছু চেক করা যাবে। ভাইয়া, দাওয়াতের লিস্টটা নিয়ে একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, দাওয়াতের লিস্ট নিয়ে তো আমাদের বুঝতেই হবে, কিন্তু আমার মনে হয় তার আগে আমাদের কমিউনিটি সেন্টারটা কনফার্ম করা দরকার। ওটা বুকিং দেওয়া হয়ে গেছে, অ্যাডভান্সও ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তো কমিউনিটি সেন্টার ঠিক আছে তো, মানে বড় তো? হ্যাঁ, 10,000-এর মতো। মানে 10,000-এর মতো, মানে কি? 10,000 স্কোয়ার ফিট। 10,000 স্কোয়ার ফিট, ওকে, আমার মনে হয় গুড এনাফ, হয়ে যাবে। আর বাবুর্চি ঠিক করেছিস? হ্যাঁ, আমাদের সেই পুরনো বাবুর্চি, আমাদের পরিবারের সব প্রোগ্রামে তো উনি করেন। মজিদকে বলেছি, ও সব ফাইনাল করে দিয়েছে। ভালো, কিন্তু খাবারের মেনুটা তো এখনো ঠিক করলি না তুই। বিয়ে বাড়িতে যেগুলো হয় আর কি, তোমার কাচ্চি বিরিয়ানি, তারপরে টিকিয়া, আলু বোখারার চাটনি, তারপরে রেজালা, বোরহানি, জর্দা,
মানে এরকম আর কি। ঠিক আছে, খারাপ না, চলবে। আর কিন্তু পারুলদের ফ্যামিলি থেকে মানে বিয়ের আয়োজনটা কবে করছে ওরা? ও সরি ভাইয়া, তোমাকে তো বলাই হয়নি। আসলে প্ল্যানিংটা হয়েছে এভাবে যে আলাদা আলাদা কোনো অনুষ্ঠান করব না, একসাথে একটা অনুষ্ঠান করব যেটাকে বিবাহোত্তর সম্বর্ধনা বলে, মানে রিসেপশন বলে যেটাকে আর কি। তো একসাথে হলে হলো কি ঝামেলাটা কম হলো, দুপক্ষের গেস্টরা এক জায়গায় আসলো, প্রোগ্রাম করে আমরা বাসায় চলে আসলাম আর কি। না ঠিক আছে, কিন্তু তুই দেখ এতদিন পর এ বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, সবাই কত উত্তেজিত, বাচ্চারা কত চিন্তা ভাবনা করছিল, আনন্দ উল্লাস করবে। ওরা যদি আয়োজনটা না করে তাহলে তো আর সেটা হলো না। না আয়োজন তো হচ্ছে, এটাই আমরা একটু বড় আয়োজন করে করতে যাচ্ছি, সমস্ত আনন্দ ফুর্তিটা এখানেই করুক না। আচ্ছা ঠিক আছে, না হয় আমরা কম্বাইনলি করলাম, অসুবিধা নেই। তো তার মানে ওরা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছে ওরা খরচাপাতি? চাচ্ছিল ভাইয়া, আমি চাচ্ছি না, মানে না আমি বলেছি দরকার নেই, আমি চাচ্ছি যে আমরা এটা একাই করবো আর কি, মানে ওদের উপর একটু প্রেশার ওরা চাচ্ছিল। না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যখন ভাবছিস যে খরচাপাতি সব আমরা নিজেরাই করবো, করবো, অসুবিধা নেই। কিন্তু এই বিষয়টা নিয়ে তুই কারোর সাথে আলোচনা করিস না, বিশেষ করে শিউলি যেন কোনো কিছু না জানে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে যা বসে না থেকে তুই যে কাজগুলো দিয়েছিস সেগুলো ফলো আপ কর। আমার মনে হয় একটা লিস্ট করে তোমাকে আমি জিনিসটা দেখাই। আর গেস্ট লিস্টটা কিন্তু একটু আগে করে দিবি। মানে আমার কথা হচ্ছে যেন বাদ না পড়ে, এসব প্রোগ্রাম যেটা হয় যে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কাছের মানুষ বাদ পড়ে, যেটা বারবার একটা রিভাইজ দিতে হবে। শোন, আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি তোদের সাথে কথা বলবো, এবং আমি চাইবো যে এই কথাগুলো তোরা মন দিয়ে শুনবি, ঠিক মতো চিন্তা ভাবনা করে আমি যে সিদ্ধান্ত দেব সেটা মেনে নিবি। এটা কোন ধরনের কথা হলো? সিদ্ধান্ত শোনার আগেই তুমি বলে দিচ্ছ আমাদেরকে মেনে নিতে হবে। আগে শুনি, বোঝার সময় নেই, মানা না মানান তো তারপরের ব্যাপার। বাজে কথা বলিস না, তুই আগে শুনবি, তারপর বোঝার সময় নিবি, তারপরে মানা না মানার সিদ্ধান্তটা দিবি, তাতে করে তো আমার বছর পার হয়ে যাবে। আমি জানি কি সিদ্ধান্ত, আমি রাজি, আমি করবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। কোনো কিছু শোনার আগে সে বাবার সিদ্ধান্তের সাথে একমত হয়েছে। আর তোকে যে সবকিছু বুঝিয়ে বলতে হবে এবং তারপর তুই ভেবে চিন্তে আমাকে সিদ্ধান্ত জানাবি, তাহলে তো আজকে যে সিদ্ধান্তটা আমি নিতে চাই সেটা নিতে নিতে আমার 1 বছর লেগে যাবে। বাহ, আপনি আর আপনার পিতৃভক্ত ছোট ছেলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি সিদ্ধান্ত বলার আগে উনি সেটা জানে, কিন্তু আমি জানি না। নিশ্চয়ই আপনারা দুজন মিলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন। দেখছো দেখছো কেমন ব্যবহারটা দেখছো? একদম বাজে কথা বলবি না। এই তোর বিরুদ্ধে আমরা কিসের ষড়যন্ত্র করবো রে? তুই কি? ঠিক আছে, আমি খুলেই বলছি তাহলে। তোরা তো জানিস যে রুহুল আমিন অবশেষে বিয়ে করছে। তোরা তো জানিস যে রুহুল আমিন অবশেষে বিয়ে করছে। এটা একটা খুশির সংবাদ। তবে সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে বিয়ের পর নতুন বউ নিয়ে সে বাড়িতে যখন উঠবে, তার একটি সুন্দর ভবিষ্যতের জন্য, সুন্দর সংসারের জন্য, শান্তির সংসারের জন্য তার একটি আলাদা মানে প্রাইভেসি যেন মেনটেন হয়, সেই জন্য একটি আলাদা প্রকোষ্ঠের দরকার। তো এই বাড়িতে তো তেমন কোনো প্রকোষ্ঠ নেই। অতএব তোরা দুজন এই সময়ে যে প্রকোষ্ঠে অবস্থান করছিস সেটি তোদেরকে ছেড়ে দিয়ে রুহুল আমিনকে জায়গা করে দিতে হবে, যেন সে ওখানে একটি ডবল বেড বিছানোর জায়গা পায়। এবং তোরা তোর চাচা এখন যেই খোলা জায়গাটিতে থাকে সেখানে প্রতিস্থাপিত হয়ে যাবে। আমি আর ওই খোলা জায়গায় একসাথে থাকবো? না, আমি আর তুমি কেন একসাথে থাকবো? তুমি খোলা জায়গায় থাকবা, আমি কালো ডিপেন্ডে থাকবো, অথবা তুমি বাবার সাথে এখানে রুম শেয়ার করবা।
বাজে কথা বলবি না একদম। পৃথিবীতে কেউ কোনোদিন শুনেছে একটি পরিণত বয়সের ছেলে তার বাবার সাথে একই গৃহে অবস্থান করে? কখনোই না। অতএব সিদ্ধান্ত এই যে তোরা দুই ভাই একত্রে একই প্রকোষ্ঠে রাত্রি যাপন করবি, তাতে করে তোদের মধ্যে ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটবে। তাহলে আরেকটা কাজ করো না, কেন ওর সাথে আবার একসাথে থাকতে হবে? ওখানে একটা ডাবল খাট, দোতলা খাট বিছাও কোন, আমি নিচে থাকি উপরে থাক, উপরে থাক আমি নিচে থাকি। এটা কেমন কথা বলছিস তুই? আমি যদি তোর কথা অনুযায়ী দোতলা খাটের ব্যবস্থা করি তাহলে কি হবে? সেই দোতলায় যদি ইসাককে রাত্রি যাপন করতে হয় তাহলে দেখা যাবে ও যে মুহূর্তে খাটে ওঠা শুরু করলো দোতলায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে, ওর আর ঘুমানোর সময়টাই সে পাবে না। আবার তোকে যদি আমি দোতলায় থাকার ব্যবস্থা করি তাহলে তো আরো বিপদ, কারণ তুই যেই ছটফট করিস না তাতে দেখা যাবে তুই কখন ছটফট করতে করতে দোতলা থেকে পড়ে মাথা ফাটিয়ে নিচে লেটকে আছিস। তা অবশ্য ঠিক, ওই কুফার লগে থাকলে আমার এই অবস্থাই হবে, এমনি হইতেছে আবার হবে। যত সব বাজে একটা ডিসিশন হলো এটা। একটা কি ব্যাপার, তুমি এরকম সাপের মতো ফাঁস ফাঁস করছো কেন? আর তোমার শরীরে এগুলো কি? জনাব, আমি বাইরে থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখি উপর থেকে কিছু গরম তরল পদার্থ আমার গায়ের উপরে এসে পড়েছে। প্রথমে বুঝতে পারিনি, পরে পরক্ষণে দেখি এটা একটা চা। এটা কোনো কথা? চা মানুষ খাবে আর সে চা না খেয়ে ফেলে দিবে, তাও আবার আমার গায়ের উপর এসে পড়বে। আমি যদি তাকে পেতাম। পিস 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 করে ফেলতাম, পিস করে ফেলতাম। সত্যি আজব একটা ব্যাপার, মানুষজন চা খাবে কিন্তু না খেয়ে এরকম জঘন্য লিকারের চা আরেকজনের শরীরে যে কেন ফেলে দিবে আমিও বুঝতে পারছি না। কিন্তু এটা যে জঘন্য লেখা, আপনি কি করে বুঝলেন? দাগটা অনেক গাঢ়, তাই দেখে মনে হচ্ছে লিকারটা খুবই জঘন্য ছিল। যাই হোক, চায়ের দাগ ওঠে না সহজে,